কণ্ঠকে নয় শব্দকে ধরে তোলো, মনে রেখো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। গত এক সপ্তাহ ক্লাস অফ ছিল তোমাদের পরীক্ষার জন্য। আজকে আমরা পরীক্ষার পরে প্রথম ক্লাস শুরু করতে চলেছি, যেটা আমাদের দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি। আশা করি তোমাদের পরীক্ষাগুলো খুব ভালোভাবে গিয়েছে। আর সাজেশান যে দেওয়া হয়েছিল কার কতটা পরীক্ষাতে লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, এবং কে কতটা করেছো সেটাও জানাতে ভুলো না। আজকে আমাদের যে টপিকটি রয়েছে, পরীক্ষার পরে যে তোমাদের দ্বিতীয় পরীক্ষাটির প্রস্তুতি হচ্ছে, যেখানে আমাদের পদার্থের গঠন ও ধর্মটা নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে আমাদের পার্ট 1। আর পার্ট 1-এ আলোচনা করতে যাচ্ছি যে তরল ও বায়ুর চাপ। ওকে, তাহলে আমরা যারা নতুন তাদের জন্য একটু রুটিনটা বলে দিই, যে ক্লাস 10-এর সোম বুধ শুক্র এবং ক্লাস 9-এর মঙ্গল বৃহস্পতি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর চ্যাপ্টার ওয়াইজ একটি করে তোমরা ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে, ওই পিডিএফটি তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওতে যুক্ত হয়ে যাও। ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো আপলোড করা হয়ে থাকে। তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই। প্রথমত আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে পদার্থের গঠন ও ধর্ম, এখানে আমরা কি কি জানব? তোমরা নিচু ক্লাসে জেনে এসেছো পদার্থটা কি, যে ছোট ছোট কণা দিয়ে গঠিত বস্তুকেই আমরা পদার্থ বলে থাকব। পদার্থ তিন রকমের হয়ে থাকে, যেটা হচ্ছে তরল, কঠিন, তরল এবং গ্যাসীয়। এখানে আমাদের প্রথম যেটা রয়েছে যে তরল এবং বায়ু রয়েছে, মানে গ্যাসীয়। এই তরল এবং বায়ু নিয়ে আলোচনা করব। আর এই চ্যাপ্টারের মধ্যে তোমাদের বিশেষ কিছু জিনিস যেটা রয়েছে, যে তরল ও বায়ুর চাপ নিয়ে, তারপরে আর্কিমিডিসের নীতি রয়েছে, পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি এবং স্থিতিস্থাপকতা। এই কয়েকটি টপিক সম্পর্কে আমরা এই চ্যাপ্টারে জানব। এবং আজকে আমরা যে টপিকটি রেখেছি সেটি হচ্ছে তরল ও বায়ুর চাপ। এই তরল ও বায়ুর চাপের মধ্যে প্রবাহী কি, ঘাত, চাপ, চাপের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এই আমাদের কয়েকটি পয়েন্ট রয়েছে। খুব ছোট ছোট পয়েন্ট, বিশেষ কিছু বড় নয়, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তাই তোমাদের এই ছকটির মাধ্যমে তালিকা একটা তৈরি করে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে রয়েছে প্রবাহী। এবারে আমরা চলে যাই যে প্রবাহী। প্রবাহী তোমরা কি জানো? এই প্রবাহী নামটার সঙ্গেই কথাটা বোঝানো হয়েছে, যা প্রবাহিত হতে পারে তাকে আমরা প্রবাহী বলবো। যেমন হচ্ছে তরল ও গ্যাস প্রবাহ হতে পারে, তাহলে তরল বা গ্যাসকে আমরা বলতে পারি প্রবাহী। প্রবাহী নিজস্ব কোনো আকার, আকৃতি বা দৃঢ়তা নেই, এ যেমন খুশি হতে পারে। নেক্সট হচ্ছে ঘাত। একটি তরলের ঘাত তাহলে কি হচ্ছে, যে একটি তরলের কোনো ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে মোট বল প্রযুক্ত হয় তাকে আমরা ঘাত বলে থাকব। তাহলে যে কোনো তরল নিলাম, ধরলাম এই একটি পাত্র, এই পাত্রর মধ্যে তরল রয়েছে, এর ক্ষেত্রফলের মধ্যে বলছে কোনো ক্ষেত্রফলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করব, ওই বলটাকেই আমরা বলে থাকবো কি ঘাত। ঘাত হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ঘাতের এসআই একক হচ্ছে নিউটন এবং সিজিএস একক হচ্ছে ডাইন। ওকে, নিউটনকে আমরা এন দ্বারা চিহ্নিত করি, ডাইনকে আমরা ডিওয়াই এন দ্বারা চিহ্নিত করি। তাহলে ঘাত কি এটা বোঝা গেল। এরপরে চাপ। ঘাত আর চাপ প্রায় একই রকমের, সেখানে শুধু ক্ষেত্রফল বলে দেওয়া রয়েছিল, এখানে বলা আছে প্রতি একক ক্ষেত্রফলে। শুধু এটুকুই তফাৎ, আর কিছুই নয়, যে কোনো তরলের প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে ওই তলের ওপর চাপ বলা হয়ে থাকে। ওকে, যে কোনো তল হতে পারে। আগেরটা হচ্ছে আমরা তরল দিয়ে বুঝিয়েছি, এখানে যে কোনো কঠিন, গ্যাসীয় বা তরল যে কোনো মাধ্যমেই তলের ওপর একক ক্ষেত্রফলে যে লম্বভাবে বল প্রয়োগ করা হয় তাকে আমরা চাপ বলবো।
চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল। এই চাপের এসআই একক হচ্ছে পাস্কাল আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। এই পাস্কালকে আমরা পি এ দ্বারা চিহ্নিত করে থাকি। আর ঘাত ছিল এক প্রকার ভেক্টর রাশি, চাপ হচ্ছে এক প্রকার স্কেলার রাশি। আর এখানে একটি সম্পর্ক 1 পাস্কাল সমান 1 নিউটন পার মিটার স্কয়ার, বা যাকে আমরা 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার বলে থাকি। এই সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার জন্য দিয়ে থাকে যে 1 পাস্কাল সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, তাহলে হয়ে যাবে 10 ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। আর এখান থেকে শর্ট কোশ্চেন তো আসতেই পারে, বুঝেছো, জিজ্ঞাসা করে ফেলতে পারে চাপের এসআই একক কি, ঘাতের এসআই একক কি, এভাবে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এরপরে নেক্সট যাচ্ছি আমরা যে ওই যে চাপ যেটা পড়লাম, ওই চাপের মানগুলো কিসের ওপর নির্ভর করে। ওই চাপের মান দুটো বিষয়ের উপর নির্ভর করে, এটি কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট, যে প্রযুক্ত বলের ওপর নির্ভর করে এবং ক্ষেত্রফলের ওপর নির্ভর করে। তাহলে এখানে এই যে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল, এই যে একটা লম্বভাবে বল প্রয়োগ করছি, ওই লম্বভাবে বলের ওপর এবং এই যে ক্ষেত্রফল রয়েছে এই ক্ষেত্রফলের ওপর চাপ নির্ভর করে থাকে। ওকে, কীরকম, যেমন তোমরা রাস্তায় চলাফেরা করার সময় আমরা এমনি সমান্তরাল রাস্তাতে চলে বেড়াই, আমাদের পায়ে বিশেষ একটা লাগে না। আমরা যদি পায়ের নিচে কোনো কিছু টনচিপ বা কোনো কিছু যদি বস্তু পড়ে যায়, তখন দেখো ঠিক এই যে এই রকমই দেখাচ্ছে যে পাথরের টুকরোর ওপর যখন আমাদের পাটি পড়ে যাবে, তখন দেখো ক্ষেত্রফলটি কিন্তু ছোট হয়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে। আর ক্ষেত্রফল কমে যাচ্ছে, বল তখন বেশি হয়ে যাচ্ছে, তখন আমাদের এই চাপের মানটি বেড়ে যাবে। কিন্তু দেখো ওই ব্যক্তিটি এখানে পা দিয়েছিল, তখন এখানে বিশেষ একটা চাপের মান নির্ভর করবে না। কেন? কারণ হচ্ছে এর ক্ষেত্রফলটা অনেকটাই রয়েছে, আর এখানে ক্ষেত্রফল শুধু কম। ক্ষেত্রফলের সঙ্গে কীরকম, ক্ষেত্রফল কমলে, ক্ষেত্রফল যদি কমে যায় তাহলে চাপের মান বেড়ে যাবে, আর চাপের মান যদি কমে যায় তাহলে ক্ষেত্রফলের মান বেড়ে যাবে। ওকে, এখানে এই যে চাপ সমান ঘাত বাই ক্ষেত্রফল রয়েছে, আমরা ঘাতের কাছে 1 দিলাম, 1 বাই ক্ষেত্রফল। এখানে চাপের সঙ্গে ক্ষেত্রফল হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। চাপ যদি বেড়ে যায় ক্ষেত্রফল কমে যাবে, আর ক্ষেত্রফল যদি বেড়ে যায় তাহলে চাপ কমে যাবে। ওকে, এরপরে আমরা নেক্সট যাচ্ছি। আচ্ছা, এখানে উদাহরণগুলো দেখে রাখো। উদাহরণ দেওয়া রয়েছে একটা ধারালো ছুরি দিয়ে ফল কাটা এবং একটা বোধা ছুরি দিয়ে ফল কাটা, আর এই যে পাথরের টুকরোর উদাহরণটা। এরপরে আমরা নেক্সট যাব যে কোনো বিন্দুতে প্রবাহীর চাপ। তাহলে প্রবাহী তোমরা জেনে এসেছো, যেমন হচ্ছে নদী প্রবাহ হয়ে থাকে, এই যে প্রবাহ হচ্ছে, এই প্রবাহীর ওপর যে কোনো একটা বিন্দুর মধ্যে চাপ কিভাবে নির্ণয় করব। এই বিন্দুটা, এত বড় প্রবাহীটা যাচ্ছে, এর মধ্যে ছোট্ট একটা সামান্য বিন্দুর ওপর চাপ নির্ণয় করা। এখানে বলছে যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে ঘিরে একক ক্ষেত্রফলের ওপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে প্রবাহীর চাপ বলা হয়ে থাকে। তাহলে এই বিন্দুটার ওপর এই প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করছে, এই বলকেই আমরা বলবো কোনো বিন্দুর প্রবাহীর চাপ। এরপরে এটা হচ্ছে চলন্ত অবস্থাতে, প্রবাহীটা মানে চলন্ত অবস্থাতে আছে। নেক্সট আমরা যাচ্ছি যে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপ। তরল বলতে কীরকম তরল, ধরলাম এই একটা তোমরা পাত্র রেখেছ, এর মধ্যে অর্ধেকটা জলে পূর্ণ রয়েছে, ঠিক মিডিল বরাবর একটা আমি বিন্দু ধরে নিলাম, ওই বিন্দুর ওপর চাপটা কীরকম, চাপ কত, সেটা কিভাবে আমরা নির্ণয় করব। তা নির্ণয় করার জন্য একটা সূত্র রয়েছে, সেটাই আমরা এখন এই মুহূর্তে দেখব। এখানে এক মিনিট একটু ব্যাক করে দিই।
এখানে এই যে তোমাদের একটা পাত্র অঙ্কন করা হয়েছে, এখানে বলছে পাত্রে ডি ঘনত্বের একটা তরল রয়েছে। তোমরা পাত্রের মধ্যে যেই ঘনত্ব থাক না কেন, মানে যেই তরল থাক না কেন, সেই তরলের একটা নির্দিষ্ট কিছু না কিছু ঘনত্ব রয়েছে। যদি আমরা এমনি শুদ্ধ জল রাখি তাহলে তার ঘনত্ব কম হবে। যদি আমরা ওই জলের পরিবর্তে, শুদ্ধ জলের পরিবর্তে অশুদ্ধ জল রাখি তাহলে তার ঘনত্ব শুদ্ধ জলের থেকে বেশি হয়ে যাবে। তাহলে আমরা মোটামুটি একটা ঘনত্ব ধরে নিলাম যে কি ডি। এবারে বলা হচ্ছে ওই পাত্রর মধ্যে এইচ গভীরতায় ও বিন্দুতে চাপ নির্ণয় করো। তাহলে তোমরা যখন সাঁতার কাটবে, দেখো কেউ কেউ আছে পুকুরে বা সুইমিং পুলে ডুবে যায়, ডুবে গিয়ে এক জায়গায় ডুবে আর এক জায়গায় উঠে তে জলের নিচ দিয়ে যাতায়াত করছে। তাহলে ওই ব্যক্তিটার ওপর পুকুরের জলটি বা সুইমিং পুলের জলটি কতটা চাপ প্রয়োগ করছে সেটাই নির্ণয় করার এখন সূত্র আমরা জানব। তাহলে এখানে ধরলাম ওই ব্যক্তিটি হচ্ছে ও বিন্দু, বলা হচ্ছে যে ও বিন্দুকে কেন্দ্র করে এ ক্ষেত্রফলের একটি কাল্পনিক বৃত্তাকার চোঙ অঙ্কন করলাম। ধরে নাম যে এই যে দেখো এখানে একটি বৃত্ত অঙ্কন করা হচ্ছে, মানে বৃত্ত বলতে একটি বিন্দু অঙ্কন করা হয়েছে। এই বিন্দুটার নাম দিলাম কি ও। আর এই বিন্দুটাকে কেন্দ্র করে আমরা একটা চোঙ তৈরি করে ফেলছি, এটা একটা কাল্পনিক চোঙ আমরা ভেবে নিয়েছি। ওই চোঙটির ক্ষেত্রফল হচ্ছে এ, আর ওই চোঙটি কতটা নিচে অবস্থিত, এইচ গভীরতাতে অবস্থিত, মানে ওই পাত্রর। তাহলে আমরা যে বৃত্তটি অঙ্কন করলাম, ওই চোঙটি বা ওই যে ফাঁকা চোঙটি অঙ্কন করলাম আমরা, সেই চোঙটির আয়তন হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ক্ষেত্রফল হচ্ছে এ এবং উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আয়তন হলো এ এইচ। ওই চোঙটি বা ওই বিন্দুটির ওপর ভর আয়তন ইন্টু ঘনত্ব। আয়তন হচ্ছে আমাদের এ এইচ বেরিয়েছে, আর ঘনত্ব আমরা ডি ধরেছি, তাই আমরা ডি পুট করেছি। এবং ওজন ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ভর হচ্ছে এডিএইচ, এডিএইচ দেওয়া হয়েছে। আমরা জানি যে অভিকর্ষ ত্বরণকে আমরা জি দ্বারা চিহ্নিত করি, তাই আমরা করেছি জি। তাহলে ওজন হলো কি এ এইচ ডি জি। তাহলে ওই বিন্দুটির ওপর যে চাপ প্রয়োগ করা হচ্ছে, চাপ সমান আমরা কি জানি, চাপ পি সমান বল বাই ক্ষেত্রফল। বল বা ঘাত, এখানে আমরা ঘাতও করতে পারি, ঘাত। তাহলে ওটা হচ্ছে কি এ, বল কতটা বল, তার ওজন যতটা সেটাই হচ্ছে তার বল, তাই আমরা ওজনটাই লিখেছি এ এইচ ডিজি বাই ক্ষেত্রফল হচ্ছে এ। এ কেটে গেল, থাকলো এইচ ডিজি। এটি হচ্ছে আমাদের চাপের সূত্র। তাহলে চাপ সমান গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। আর এটি যদি বায়ুমণ্ডলে থাকে তাহলে বায়ুমণ্ডলের একটি চাপ আছে, তাহলে বায়ুমণ্ডলের চাপ ইন্টু এইচ ডিজি, এটি হয়ে গেল আমাদের সূত্র, মানে ওই বিন্দুটির তরলের নিচে ওই বিন্দুটির চাপ। এরপরে আমরা নেক্সট যাব পরে যে তরলের চাপের প্রকৃতি। যে স্থির তরলের মধ্যে কোনো বিন্দুতে তরল সব দিকে সমান চাপ প্রয়োগ করে। ধরলাম এই একটি পাত্র, পাত্রের মধ্যে জল পূর্ণ রয়েছে, মাঝে একটি বিন্দু। এই বিন্দুর ওপর উপর থেকে নিচ থেকে সমান চাপের বল প্রয়োগ করে। বলছে স্থির তরলের মধ্যে একই অনুভূমিক তলে সব বিন্দুতেই চাপ সমান। কোনো একটি তরলে গভীরতা বৃদ্ধির সঙ্গে চাপও বৃদ্ধি পায়। যখন এই বিন্দুকে আরও নিচের দিকে মানে গভীরে নিয়ে যাব তখন ওই বিন্দুটির ওপর চাপের সৃষ্টি হবে। একই গভীরতায় বিভিন্ন তরলের চাপ এবং ঘনত্বের ওপর নির্ভর করে। তাহলে ওই চাপটি কীরকম হবে, সেই চাপটি যে তরলের মধ্যে বিন্দুটি রয়েছে সেই তরলের ঘনত্বের ওপর নির্ভর করে থাকে। কে? এই তরলের চাপটি নির্ভর করবে। নেক্সট আমরা যাচ্ছি যে ব্যারোমিটার। ব্যারোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে
বায়ুমণ্ডলে চাপ মাপা হয় সেই যন্ত্রটিকে ব্যারোমিটার বলা হয়ে থাকে। নেক্সট, যে আবহাওয়ার পূর্বাভাস, এই ব্যারোমিটারের সাহায্যে কিভাবে আবহাওয়া কি পরিবর্তন হবে সেটা আমরা কিভাবে জানবো, যে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে ওই ব্যারোমিটারের মধ্যে পারদ থাকে, যেমন আমরা থার্মোমিটারে দেখেছি, থার্মোমিটারে পারদ বেড়ে গেলে যে টেম্পারেচার বেশি হয়, ঠিক সেই রকমই পারদস্তম্ভের এই ব্যারোমিটারে পারদস্তম্ভের উচ্চতা যদি ধীরে ধীরে কমতে থাকে তাহলে বুঝে নিতে হবে শীঘ্র বৃষ্টি হতে চলেছে। কারণ কেন? বায়ুমণ্ডলে জলীয় বাষ্প বেশি হয়, এই কারণে ওই জলীয় বাষ্পের চাপে পারদটা ধীরে ধীরে নিচে নামতে থাকে, আর জলীয় বাষ্প বেশি হলে তখন হচ্ছে বৃষ্টির সংকেত দিয়ে থাকে। পারদস্তম্ভের উচ্চতা যদি দ্রুত কমে যায়, যদি খুব দ্রুত কমতে থাকে তাহলে বুঝে নিতে হবে ঝড়ের সম্ভাবনা। ধীরে ধীরে কমলে বৃষ্টি হবে এবং দ্রুত কমে গেলে ঝড় হবে। বলছে পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে বাড়তে থাকলে তাহলে আমরা ভেবে নেব যে পরিষ্কার আবহাওয়া শুষ্ক প্রকৃতির রয়েছে, আমাদের পরিবেশে কোনো দুর্যোগ আসবে না। তাহলে কি জানলাম? পারদস্তম্ভ যদি হঠাৎ কমে গেলে ঝড় আসবে এবং ধীরে ধীরে কমলে বৃষ্টি হবে, বা আর একটি ধীরে ধীরে বাড়তে থাকলে আমাদের ওয়েদার খুব ভালো আছে, মানে সুস্থ, কোনো ঝড় ঝঞ্ঝা নেই। নেক্সট আমরা যাচ্ছি যে সাইফনের কার্যনীতি ক্রিয়ার শর্ত। সাইফনটা কি তোমাদের একটু গদা বাংলা ভাষায় বলে দেই। আমরা দেখবে যে কোনো পেশেন্ট যদি কিছু হয়ে যায় স্যালাইন দিয়ে থাকি, ওই স্যালাইনটা কিন্তু সাইফনের ক্রিয়ায় হয়ে থাকে। বা যারা গ্রামে থাকো তারা দেখবে যে একটা পুকুর যদি শুকনো থাকে আর একটা পুকুর হয়তো ভর্তি আছে, সেই ভর্তি পুকুর থেকে যদি সামনাসামনি থাকে কেবলমাত্র সিঙ্গেল একটা পাইপ দিয়ে দেয়, অটোমেটিকলি জল শুকনো পুকুরের দিকে চলে আসে। এটিও একটি সাইফনের ক্রিয়া। বা কোনো এই যে আমাদের যে ছাদের ওপর যে উঁচু ট্রাঙ্ক থাকে, ওই ট্রাঙ্ক থেকে নিচের একটি ট্যাপ থাকে, সেই ট্যাপে জল আসে, এটাও হচ্ছে একটি সাইফন ক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। ওকে, তাহলে সাইফন ক্রিয়া আমরা কাকে বলবো? পাত্রকে না নাড়িয়ে এক পাত্র থেকে অন্য পাত্রে তরলকে স্থানান্তরিত করার যন্ত্রকে আমরা সাইফন বলে থাকবো। ঠিক এইভাবে এই পাত্র একটি রয়েছে, এই পাত্র থেকে আর একটি পাত্রে জল আসছে, একে আমরা বলবো কি? সাইফন, মানে এই যে ইউ আকৃতির নলটা। তারপরে আমরা নেক্সট যাব যে এই সাইফনের কার্যনীতি কি, খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। সাইফনের কার্যনীতি হচ্ছে সাইফনের নলের দুটি বিন্দু ধরলাম এ অ্যান্ড বি, এখানে দেখো পাশে দেওয়া হয়েছে এই যে এ এবং বি বিন্দু। নেক্সট, বায়ুমণ্ডলের চাপ আমরা পি ধরলাম, ওই তরলের ঘনত্ব আমরা একটা ডি ধরে নিলাম। বলছে বাম দিকের পাত্রে তরল তল থেকে বি বিন্দুর উচ্চতা H1 এবং বড় বাহুর খোলা মুখ ডি থেকে সি বিন্দুর উচ্চতা H2। এই যে একটি বাহুর দৈর্ঘ্য H1 আর একটি বাহুর দৈর্ঘ্য H2 দেওয়া হয়েছে। নেক্সট, বি বিন্দুর চাপ পিবি, মানে যেহেতু চাপ আমরা পি ধরেছি, যে বি বিন্দুর জন্য আমরা পিবি ধরে নিয়েছি এবং সি বিন্দুর জন্য পিসি ধরেছি। এটা কি করব, যে বায়ুমণ্ডলের চাপ পি থেকে আমরা কিছুক্ষণ আগে যে এইচ ডি জি সূত্রটা জেনেছিলাম সেটিকে আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে আমরা একটি সূত্র জেনেছিলাম কি, বায়ুর চাপের জন্য পি এইচ ডিজি ছিল বায়ুর চাপ, আর এখান থেকে আমরা বায়ুর চাপটাকে বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে যাব কি? বি বিন্দুর চাপ। একই রকমের সি বিন্দুর চাপ, এই বায়ুর চাপ থেকে আমরা এটিকে বিয়োগ করব। এখানে H2 হচ্ছে বড়, H1 হচ্ছে ছোট। এই যে এখানে আমাদের H2 বড়, H1 ছোট, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমাদের পিবির মানটা বেশি চলে আসবে এবং পিসি এর মান কম চলে আসবে। এখান থেকেই আমরা বলতে পারি যার উচ্চতা বেশি
তার হচ্ছে চাপ কম হয়। এর ফলে বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে তরল প্রবাহিত হবে। যেহেতু পি বি চাপ বেশি, তাহলে পি সির দিকে আসবে। এই যে পি বি, এখানে যদি চাপ বেশি থাকে তাহলে তরলটি এই পি সির দিকে ঘুরে ফিরে আসবে। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ক্যালকুলেশন করলে আমাদের আসছে যে এই পিবি, এখানে হচ্ছে চাপ বেশি আর এখানে চাপ কম। যেখানে চাপ বেশি সেটা চাপ কম হওয়ার জন্য যেদিকে কম আছে সেদিকে তরলটি আসবে। তাহলে এইভাবে বি বিন্দু থেকে সি বিন্দুর দিকে ক্রমশ তরলটি এগিয়ে আসছে। তারপরে বলছে এ এবং বি বিন্দুর চাপের পার্থক্য হচ্ছে যে পি বি মাইনাস পিসি, যেটা হচ্ছে H2 মাইনাস H1 ডিজি সাইফনের মধ্যে দিয়ে তরল প্রবাহের হারের পার্থক্যের ওপর নির্ভর করে থাকে। তাহলে তাহলে এই যে সাইফনের কাজটা কি? এই যে তরলটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে কেন? কারণ তরলের পার্থক্য থাকার কারণে, কারণ সেদিকে বেশি আছে এদিকে কম আছে। যদি সমান থাকতো তাহলে কিন্তু আসতো না। এখানে পার্থক্য থাকার কারণেই সাইফনটি কাজ করে থাকে। নেক্সট আমরা যাচ্ছি যে এই সাইফনের শর্ত কি, যে বায়ুমণ্ডলের চাপের প্রভাবে সাইফন ক্রিয়া করে থাকে। ওর মধ্যে বায়ুর চাপ দিচ্ছে আর বায়ু শূন্য স্থানে ক্রিয়া করে না। এই চাপ কিন্তু যেখানে বায়ু নেই সেখানে কিন্তু ওটি ক্রিয়া করবে না এই সাইফন। যেখানে বায়ু প্রবাহ রয়েছে সেখানেই এই সাইফন ক্রিয়াটি কাজ করে থাকবে। H2 গ্রেটার দেন H1, এখানে হচ্ছে যে পাত্র থেকে তরলটি স্থানান্তরিত করতে হবে সেই পাত্রের তরলতল থেকে বড় বাহুর প্রান্তটি নিচে থাকতে হবে। তাহলে যেটা থেকে জল আসবে তাকে উপরে রাখতে হবে। আমরা যেমন ছাদের ট্রাঙ্কে উপর থেকে জলটাকে নিচে আনি, ওটা কিন্তু নিচে রাখলে আর উপরে যাবে না, আমরা পাম্প ব্যবহার করে তারপরে উপরে নিয়ে যেতে পারবো। তাই এখানে বলছে যেই পাত্রটি থেকে তরল আসবে সেই পাত্রটিকে উপরে রাখতে হবে। নেক্সট বলছে বাম দিকের পাত্রের তরলতল থেকে ছোট বাহুর উচ্চতা H1 এবং বলছে বায়ুমণ্ডলের চাপ তরলকে যে উচ্চতা পর্যন্ত তুলতে পারে তার চেয়ে কম হওয়া প্রয়োজন। তাহলে যতটা বায়ুর চাপ তুলতে পারবে তার থেকে কম হতে পারলে তাহলেই কিন্তু তরলটি আসবে। বলছে এই সাইফনের প্রয়োগটা কোথায় ব্যবহার হয়ে থাকে, যে একটা পাত্রকে না নাড়িয়ে আরেকটা পাত্রতে তরলকে স্থানান্তরিত করা এবং শৌচাগার পরিষ্কার করার সময় যে স্বয়ংক্রিয় ফ্লাক্স ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে এই সাইফনের ক্রিয়াতেই হয়ে থাকে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি তরলের সমোচ্চশীলতা ধর্ম। তরলের সমোচ্চশীলতা ধর্মটা কি? যে বিভিন্ন আকারের কয়েকটি কাঁচের নল নেওয়া হলো যার নিচের দিকে পরস্পরের দিকে নল দিয়ে যুক্ত করা আছে। একটি পাত্রে জল ঢালা হলো, দেখা যাবে যে প্রতিটি পাত্রে জল সমান উচ্চতায় এসেছে। একেই আমরা বলবো যে সমোচ্চশীলতা ধর্ম। স্থির তরলে একই অনুভূমিক তলে সব বিন্দুতে চাপ সমান হওয়ার ফলে এই ঘটনাটি ঘটে থাকে। তাহলে এই ঘটনাটি কেন ঘটে থাকে? যে স্থির তরলে একই বিন্দুতে সব জায়গাতে চাপ সমান, এই কারণেই হয়ে থাকে। তাহলে বাস্তবে কিছু উদাহরণ বলছে কি, শহরের একটি অঞ্চলে জল সরবরাহের মূল ট্যাঙ্কটি অনেক উঁচুতে থাকে। বিভিন্ন বাড়িতে ওই ট্যাঙ্কটির সঙ্গে যুক্ত পাইপ নলকে কূপ খুললে জলের সমোচ্চশীলতা ধর্মের জন্যই জল পড়ে। তোমরা এখন দেখেছ পশ্চিমবঙ্গে যে আমাদের সজল ধারাটি খুব দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ছে, ওই ট্যাঙ্কটি অনেক উঁচুতে আছে এবং ওই জলটি বা ওই নলটি এসে চারিদিকে ছড়িয়ে পড়ছে। এর মধ্যেও কিন্তু কিছুটা সাইফন ক্রিয়া কাজ করে থাকে, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বলে এলাম। আর এই কাজের ফলেই চারিদিকে একটা নল থেকে আর একটা নলে জল ছড়িয়ে পড়ে। নেক্সট এখানে বলছে যে একটি বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক রাখা হলো। বাড়ির বিভিন্ন তলায়
ওই ট্যাঙ্কটির সঙ্গে যুক্ত পাইপলাইনে কল খুললে জলের সমশীলতা ধর্মের জন্য জল পাওয়া যায়। আর এটিও কিন্তু ওই সাইফন ক্রিয়ারির একটি অংশ, যে অনেক উঁচুতে জল রেখে দেওয়া হয়েছে, চারিদিকে জল ছড়িয়ে পড়বে, খুব ইজিলি ব্যাপার। আজকে যে টপিকটি ছিল খুব সহজ টপিক। আর এখানে যে দেওয়া হয়েছে, ধরো এই পাত্রের মধ্যে যদি আমরা জল দিতে থাকি, ওই জলটি প্রথমে নিচেরটা কমপ্লিট করবে, তারপরে ধীরে ধীরে দেখো উঁচুতে উঠতে থাকবে এবং প্রত্যেকটা জায়গাতে সমান থাকবে। এই কারণে দেখো প্রত্যেকটা পাত্রের মধ্যে সমান রয়েছে, কার কীরকম আকৃতি সেটা নির্ভর করে না। আর এই জিনিসটাকেই কাজে লাগিয়ে দেখবে গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন, রাজমিস্ত্রি যখন ঘর তৈরি করে তখন ইট গাঁথবার সময় একটি পাইপের মধ্যে জল রাখে, আর ওই জলটিকে ব্যালেন্স করে তারা লক্ষ্য করে যে দেওয়ালটি ঠিকঠাক উঠেছে কিনা। তখন কিন্তু এই সমশীলতা ধর্মটি কাজ করে থাকে, যে দুটো জায়গাতে যদি লেভেল এক হয়ে থাকে তাহলে জলের লেভেলটাও এক হয়ে থাকবে। কারণ এই যে জলের সমান্তরাল লেভেলটা, একেই কাজে লাগিয়ে রাজমিস্ত্রিরা তারা দেওয়ালটিকে ব্যালেন্স করে থাকে। ওকে, তাহলে আজকের টপিক মোটামুটি এইটুকুই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই পিডিএফটি তো তোমরা ভিডিওর নিচে যে টেলিগ্রাম লিঙ্কটি রয়েছে ওতে যুক্ত হয়ে গেল, ওখানে পিডিএফটি তোমরা পেয়ে যাবে। তাহলে মোটামুটি আশা করি প্রথম পরীক্ষাটা তোমাদের ভালোই গিয়েছে, এবং যাদের হয়নি তারা দ্বিতীয় পরীক্ষাকে ভালো করতে পারো। আর দ্বিতীয় পরীক্ষাকে ভালো করতে হলে প্রত্যেক দিনের ক্লাসে যেটুকু পড়া হবে ওটুকুই, বেশি নয়, এই 10-15 মিনিট তোমরা দেখতে পারো, ওতেই যথেষ্ট, ওতেই নম্বর রাখার জায়গা পাবে না। ওকে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, অবশ্যই ভালো নম্বর পাবে। ওকে, সো থ্যাংক ইউ।